আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আসলে সকলেই ভালো আছো। তোমরা অনেকে এতদিন ভিডিও আপলোড না করার কারণে বলতাছো যে ভাই ভিডিও আপলোড করতে। দেখো এখনো আমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় হয় না যে আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করব, এবং কি তোমাদের রিকোয়েস্টও ফেলাইতে পারতাছি না। তাই আমি আমার একটা মেয়ে ফ্রেন্ডকে দিয়ে তোমাদের জন্য ভিডিও আনলাম। আশা করি তোমরা ওর ভয়েসটাও পছন্দ করবে। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। সকালবেলা বাসায় সবাই প্ল্যান করে আজকে তারা রেস্টুরেন্টে খেতে যাবে। রাজীব, আজকে তাহলে রাতের ডিনার আমরা বাইরে করব, কি বলো তোমরা? ঈশা, তাহলে তো ভালোই হয়, কিন্তু বড় চাচা কি রাজি হবে? রাজীব, ভাইয়াকে আমি রাজি করাবো। ঈশা, ঠিক আছে আব্বু। রাজীব চৌধুরী আসে শাহজাহান চৌধুরীর কাছে। ওনারা দুজন সম্পর্কে ভাই হয়। রাজীব চৌধুরী একমাত্র মেয়ে ঈশা চৌধুরী। রাজীব এসে শাহজাহান চৌধুরীকে বলে সবটা। বাবা, হঠাৎ বাইরে যাওয়ার প্ল্যান? রাজীব, আসলে ভাইয়া ঈশা বলেছিল বাইরে সবাই মিলে খাওয়ার জন্য, সেজন্য আমি আপনার কথা বলেছি। বাবা, ঠিক আছে। সন্ধ্যার পরে ওনারা সবাই বেরিয়ে পড়ে। ওনাদের সাথে শাহজাহান চৌধুরীর সাথে ওনার স্ত্রী পারুল আক্তার আছে। এর বাইরে রাজীব চৌধুরীর সাথে ওনার স্ত্রী আর মেয়ে ঈশাও আছে। কিছুক্ষণ পরে ওনারা ওখানকার একটা 5 স্টার হোটেল হলে আসে। এখানে ওরা একটা কেবিন বুক করে। পরিবারের সবাই সেখানে এসে বসে। এরপর ওনারা খাবার অর্ডার দেয়। ওইটার খাবার নিয়ে আসতে যতক্ষণ সময় লাগতে থাকে ততক্ষণে ওনারা গল্প করতে থাকে। আপনাদের তো শাহজাহান চৌধুরীর ব্যাপারে কোনো কিছুই বলা হয়নি, তবে চিন্তা করবেন না, গল্পের সাথে থাকলে আপনারা ধীরে ধীরে সবাই জানতে পারবেন। একটু পরে ওইটার খাবার নিয়ে এসে সবাইকে দিতে থাকে। তখন একটু ভুল হয়ে সামান্য একটু পানি রাজীব চৌধুরীর কোটের মধ্যে পড়ে যায়। এতে উনি অনেক রেগে যায়। রাজীব, তোমার সাহস কি করে হলো আমার কোটে এইসব ফেলে দেওয়া? ওয়েটার, বিশ্বাস করুন স্যার, আমি ইচ্ছে করে করিনি। রাজীব, ইচ্ছে করে না থাকলে তাহলে কি নিজে নিজে পড়েছে? রেগে। ঈশা, থাক না আব্বু, তুমি সামান্য এইসব বিষয়ে এত রেগে যাও কেন বলো তো? রাজীব, এদের মতো লোককে যতই প্রশ্রয় দিব এরা ততই মাথায় ওঠে। বাবা, রাজীব হচ্ছেটা কি? সামান্য একটু পানি তো পড়েছে। রাজীব, ভাইয়া, এদের যদি এরকম অবস্থায় আমরা কিছু না বলি তাহলে এরা আরো অনেক কিছু করে বসবে। বাবা, আরে থাক না সেসব কথা। রাজীব কিছু বলেনি। ওইটার খাবার দিয়ে বের হয়। খাবার শেষে ওনারা বিল দিয়ে বের হয়ে তখন একটা ছেলের সাথে শাহানা চৌধুরীর একটু ধাক্কা লাগে। এতে রাজীব তো অনেক রেগে ছেলেটাকে মারতে যাবে, তখন কেউ একজন এসে হাতটা ধরে ফেলে। আকাশ, পুরাতন অভ্যাসটা আপনার গেল না তাহলে? রাজীব, মানে কি? তাছাড়া তোমার সাহস কি করে হলো আমার হাত এইভাবে ধরার? তুমি কি জানো আমি কে? আকাশ, আপনি কি জানেন আমি কে? রাজীব, কে তুই? বল তোর পরিচয়। আকাশ গলা নিচু করে কথা বলেন। এটা আপনার অফিস বা বাসা নয় যে এভাবে কথা বলবেন। তাছাড়া এটা আমার হোটেল। রাজীব, কি? এত বড় হোটেলের মালিক তুই? আকাশ, কেন? এত বড় হোটেল কি আমার হতে পারে না? রাজীব, তো বয়স 30 হবে বলে মনে হচ্ছে না। আকাশ, সেসব আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু নিজের দিকটা ভাবেন। ঈশা, আব্বু চলো তো এখান থেকে, এখানে ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। ঈশা ওর বাবা মাকে নিয়ে তো বের হয়, কিন্তু শাহজাহান চৌধুরী আর ওনার স্ত্রী এখনো এখানে দাঁড়িয়ে আছে। ওনাদের দাঁড়িয়ে থাকার কারণ হয়তো ওনারা নিজেরাও জানে না, সেজন্য। আকাশ, আপনাদের কিছু বলার আছে? বাবা, তোমার চেহারা কারোর সাথে কিছুটা মিলে যাচ্ছে, সেজন্য আমি বোঝার চেষ্টা করতেছি। আকাশ, দেখুন, আপনাদের বুঝতে পারা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করতে পারবো না, চলি তাহলে। আকাশ চলে যায়, কিন্তু শাহজাহান ওখানে দাঁড়িয়ে আছে, সাথে ওনার স্ত্রী। মা, কি হলো? চলো এখান থেকে। বাবা, আমার কেন জানি ওই ছেলেকে চেনা চেনা মনে হচ্ছে। মা বলল, কিভাবে চেনা চেনা লাগবে? বাবা বলল, সেটাই তো বুঝতেছি না, মনে হচ্ছে আমাদেরই ছেলে। মা বলল, আমাদের ছেলে কিভাবে হবে? ও কোথায় আছে, কি করছে তা তো জানি না। বাবা বলল, অনেক খুঁজেছি, ওকে বের করতে পারিনি। মা বলল, আচ্ছা চলো এখন এখান থেকে। বাবা বলল, ঠিক আছে চলো তাহলে। ওনারা যাওয়ার পরে আকাশ ওর কেবিনে এসে ভাবতে থাকে কিছু স্মৃতি যা আজকেও ওকে কষ্ট দিয়ে বেড়াচ্ছে। আকাশ পরের দিন যখন হোটেলে আসে তখন ইরার কল আসে। ইরা বলল, কোথায় তুমি? আকাশ বলল, আমি তো হোটেলে। ইরা বলল, বাসায় আসতে পারবে? আকাশ বলল, মাত্রই তো বাসা থেকে আসলাম। ইরা বলল, আব্বু হঠাৎ বলল তোমাকে আসার জন্য। আকাশ বলল, কিন্তু কেন? ইরা বলল, আমি ঠিক জানি না। কল কেটে দিয়ে আসে ইরাদের বাসার। আসলে ইরা আকাশ একে অপরকে অনেক ভালোবাসে। মাঝে মাঝে আকাশ ইরাদের বাসায় আসে। তাছাড়া ইরার বাবা মাও রাজি আছে এই বিয়েতে। তাছাড়া কেনই বা রাজি হবে না বলুন?
কারণ বর্তমানে আকাশের কাছে অনেক ডলার আছে, তার উপর একটা হোটেল আছে যার মূল্য $1,000,000 হবে। তবে এই পর্যন্ত আসতে আকাশকে অনেক কষ্ট করতে হয়েছে। তবে এই কষ্টের সময় ইরা আকাশের সঙ্গী হিসেবে ছিল। কিভাবে কি হলো তা আপনারা গল্পের সাথে থাকলেই সবটা জানতে পারবেন। আপাতত গল্পের মান ধরে রাখার জন্য যা যা দরকার তা চলতে থাকুক। ইরার বাসায় আসার পরে ইরা বলল, এতক্ষণ লাগে আসতে? আকাশ বলল, আরে আমি কি হেলিকপ্টার করে আসবো নাকি? ইরা বলল, এখন চলো বাবার কাছে। আকাশ বলল, তোমার বাবার কি আমাদের বিয়ে পড়িয়ে দিবে? ইরা বলল, বিয়ে পড়াবে না, ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব, সেজন্য তোমাকে নিয়ে যাব। আকাশ বলল, এটা কেমন কথা? বাবা বলল, কি হয়েছে আকাশ? আকাশ বলল, কিছু হয়নি তো। বাবা বলল, ইরার মুখে সবটাই তো শুনলে। আকাশ বলল, সবটাই তো শুনলাম, কিন্তু আমি কি করব ওইখানে? বাবা বলল, তুমি নিজেও তো এই বাড়ির জামাই হবে, তাছাড়া আমার ছেলের জন্য মেয়ে দেখতে যাব, সেখানে তোমার যাওয়া তো লাগবেই। তাছাড়া তুমি নিজেও তো এই বাড়ির সদস্য হবে, সেখানে তোমারও তো একটা পছন্দ থাকতে পারে। আবির বলল, আরে আকাশ চলো তো, তাছাড়া আমার বিয়ে না হলে তো তোমার আর ইরারও বিয়ে হবে না তাড়াতাড়ি করে। আকাশ বলল, ঠিক আছে ভাইয়া, চলুন তাহলে। ইরা বলল, বাহ, নিজের বিয়ের কথা শুনে তো সাথে সাথে রাজি হয়ে গেলে। আকাশ বলল, তুমি এখন চুপ করো তো, বাকিরা কি রেডি হয়েছে? ইরা বলল, সবাই রেডি হয়েছে, চলো এখন। কিছুক্ষণ পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ওনারা অনেকটা সময় পরে একটা বাড়ির সামনে এসে গাড়িটা থামে। তবে জায়গাটা আকাশের পরিচিত মনে হলেও বাড়িটা একদম অচেনা ছিল, সেজন্য ভালো করে দেখতে থাকা। তখনই ইরা বলল, কি দেখতেছো? আকাশ বলল, জায়গাটা কেমন জানি আমার চেনা চেনা লাগছে। ইরা বলল, চেনা চেনা লাগতেই পারে, এখন চলো ভিতরে যাই। ওনাদের সাথে ভিতরে তো আসে, এসে বসে থাকে। তখন ওখানে রাজীব চৌধুরী আর ওনার স্ত্রী আসে, সাথে মিসেস পারুল আক্তার। আকাশ বলল, আপনারা তাহলে মেয়েকে এবার নিয়ে আসুন। রাজীব বলল, আচ্ছা, তোমাকে কোথায় যেন দেখেছি আমি। আকাশ বলল, একদিন আগে আপনি আপনার পুরো পরিবারকে নিয়ে আমার হোটেলে খেতে এসেছেন। রাজীব বলল, তুমি তাহলে সেই ছেলে যে আমার হাত ধরেছিলে? আকাশ বলল, হ্যাঁ ধরেছি। রাজীব বলল, আমি তাহলে আমার মেয়ের সাথে ওই ছেলের দিব কিনা তা আমি আপনাকে পরে জানাবো। বাবা বলল, দেখুন, ও আমার ছোট মেয়ের হবু জামাই, মানে আমার বড় ছেলের বিয়ে হওয়ার 1 সপ্তাহ পরই এর বিয়ে ওর সাথে দেব। কিন্তু আপনাদের মধ্যে কি সমস্যা হয়েছে তা যদি আমাকে একটু জানান। রাজীব বলল, ওই ছেলের কথাবার্তা একদম ভালো না, সেজন্য আমি আমার মেয়ের বিয়ে আবিরের সাথে দেব না। আকাশ বলল, মানে আপনার মেয়ে ঈশার সাথে আবিরের বিয়ে নিয়ে কথা বলতে এসেছি। রাজীব বলল, কেন, ওনারা কি তোমাকে কিছু বলেনি? আকাশ বলল, মেয়ে দেখবো তা বলেছে, কিন্তু যদি জানতাম সেটা আপনার মেয়ে তাহলে তো আমি নিজেই কখনো আসতাম না। তাছাড়া আপনাদের মতো লোকের সাথে সম্পর্ক রাখার কোনো প্রশ্নই ওঠে না। রাজীব বলল, তুমি কিন্তু ভুলে গেছো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আকাশ বলল, আমি জানি বলেই আপনার শরীরের হাত তুলিনি এখনো। রাজীব বলল, তোমার সাহস তো কম না, তুমি জানো আমি তোমার কি ক্ষতি করতে পারি? আকাশ বলল, আপনার তো কাজই এটা, অন্যের ক্ষতি করা ছাড়া আর কোনো কাজ নেই আপনার। রাজীব বলল, মানে কি বলতে চাও? আকাশ বলল, আপনাকে বলে লাভ নেই, এই যে আপনাকে বলছি। মা বলল, আমাকে বলছো? আকাশ বলল, আপনাকে বলছি, যত তাড়াতাড়ি পারেন এই লোকটাকে আপনার এই বাড়ি থেকে বের করে দিন, নয়তো দেখবেন আপনার ছেলেকে যেমন বের করে দিয়েছে তেমনি আপনার এই সম্পত্তির জন্য আপনাদের বের করেও দিতে পারে। আকাশের এমন কথা শুনে বাকিরা তো অনেক বেশি অবাক হয়, কেননা এরকম একটা কথা বলবে তা বাকিরা কেউ বুঝতে পারেনি। সেজন্য ওনারা কিছু বলার আগেই আকাশ বলল, ইরা চলো তো এখান থেকে, তোমার ভাইয়ের জন্য এনার মেয়ের থেকেও অনেক ভালো মেয়ে পাবো। যদি এনার মেয়েকে বিয়ে করেছো তাহলে দেখবে তোমার সংসার আর ভালো থাকবে না। এক প্রকার জোর করে আকাশ ওনাদের নিয়ে বেরিয়ে আসতে যাবে, তখন রাজীব বলল, তোমাদের সবাইকে আমি দেখে নেব। আকাশ বলল, দেখবো তো আমি তোদের, কিভাবে তোদের এই বাসা থেকে বের করা যায় তা আমি দেখব। এইদিকে শাহজাহান চৌধুরীর স্ত্রী কোনো কথা না বলে কান্না করতে থাকে, কেননা ওনার ছেলের কথা মনে পড়ে যায়, সেজন্য না চাইতেও কান্না করে দেয়। ওনার চোখের পানি আসতে ওনার কাছে এসে পানি মুছে দেয়। আকাশ বলল,
চিন্তা করবেন না, আপনার আর চোখের পানি ফেলতে হবে না, আমি অনেক তাড়াতাড়ি আপনার চোখের পানি ঝরতে দেব না। কথাগুলো বলে বাকিদের নিয়ে চলে আসে বাসায়। আজকে আকাশে এরকম কথা ওনারাও বুঝতে পারছে না কোনো কিছু। বাসায় আসার পরেই বাবা বলল, আকাশ তুমি এটা কি করলে? আকাশ বলল, কোনটা? বাবা বলল, অনেক সুন্দর ছিল মেয়েটা, তার উপর অনেক বড় ঘরের মেয়ে। আকাশ বলল, শুধু বড় ঘরের মেয়ে হলে হয় না, মানুষটাও বড় হতে হয়। বাবা বলল, তুমি কি ওনাদের আগে থেকেই চিনো? আকাশ বলল, আমি ওনাদের অনেক ভালো করে চিনি, আর যার সাথে আবিরের বিয়ে করাতে যাচ্ছেন ওই মেয়ে তো আরো বেশি সাংঘাতিক। ইরা বলল, তুমি কি ওই মেয়েকে চিনো? আকাশ বলল, চিনি। ইরা বলল, কিভাবে চিনো? আকাশ কিছু বলার আগেই, চলুন এই বাসায় কি হচ্ছে তা জেনে আসি। এইদিকে ঈশা তো মুখ গোমরা করে বসে আছে, কেননা ঈশা আর আবিরের বিয়ে প্রায় হয়ে যাওয়ার মতোই অবস্থা ছিল। রাজীব বলল, ঈশা তুই চিন্তা করিস না, আমি তোর জন্য এর থেকেও ভালো পাত্র এনে দেব। ঈশা বলল, কিন্তু আব্বু ওই ছেলে আমাদের এত খারাপ খারাপ কথা বলল কেন? রাজীব বলল, সেটা তো আমিও জানি না, তবে মনে হচ্ছে ওই রাতে হোটেলে আমরা যা করেছি প্রতিশোধ দেওয়ার জন্য এরকম করছে। ঈশা বলল, আমারও তাই মনে হয়, আমি কি আবিরের সাথে কথা বলে দেখব? রাজীব বলল, ঠিক আছে কথা বলে দেখ। আর এদিকে আকাশ কিছু বলতে যাবে তখনই আবিরের ফোনে কল আসে। আবির কোনো কিছু না বলে আকাশকে জানায় ঈশা কল করেছিল। আকাশ বলল, একটা কাজ করো, ফোন লাউড স্পিকারে দাও। আবির তাই করলো, তারপর কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে আকাশ বলে উঠল, আচ্ছা ঈশা, তোমার 15 বছর আগের কথা মনে আছে কি? ঈশা বলল, আবির তোমার কণ্ঠ হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? আবির বলল, এটা আমি না, আকাশ তোমাকে প্রশ্ন করেছে। ঈশা বলল, ও আচ্ছা, তাছাড়া ভাইয়া 15 বছর আগের কোন কথাটা? আকাশ বলল, যে কথাটা লুকানোর জন্য কাউকে তোমার বাসা থেকে বের করে দিয়েছে। ঈশা বলল, আমি ঠিক বুঝতে পারলাম না। আকাশ বলল, তাহলে শোনো, স্কুল লাইফে একটা ছেলে তোমাকে কিস করেছিল ওয়াশরুমের ভিতরে, মনে আছে কি? কথাটা শুনে ঈশা যতটা না অবাক হয়, আবিরও ওর পরিবার সবাই আরো বেশি অবাক হয়, কেননা এরকম প্রশ্ন কেউ করে বসবে তা ওনারা ভাবতেই পারে নাই। সেজন্য ইরা বলল, আকাশ এইসব কি ধরনের প্রশ্ন? আকাশ বলল, ইরা তুমি চুপ করে বসো, আমাকে কথা বলতে দাও। ইরা বলল, ঠিক আছে বলো। আকাশ বলল, আমার কথা উত্তর দিন মিস ঈশা। ঈশা বলল, দেখুন আমার কোনো কিছু মনে নেই। আকাশ বলল, কি বলেন? স্কুল লাইফের বয়ফ্রেন্ডের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে চলে? ঈশা বলল, দেখুন আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর নাই ছিল। আকাশ বলল, তোমার কি মনে হয় তুমি এইসব এড়িয়ে যেতে পারবে? ঈশা বলল, আপনার কি মনে হয় এরকম ফালতু মার্কা প্রশ্ন করবেন আর আমি উত্তর দিয়ে যাব? আকাশ বলল, দেখো আমি তোমাকে একটা কথা বলি, তুমি যাই করো না কেন আবিরের সাথে তোমার বিয়ে হবে না। ঈশা বলল, আপনি কে বাধা দেওয়ার? তাছাড়া আপনার এখানে ইরার সাথে বিয়ে হয়নি যে আপনি এখনো এভাবে অধিকার দেখাবেন। আকাশ বলল, আমিও দেখাবো আপনি কি করে আবিরকে বিয়ে করেন, মিস ঈশা চৌধুরী। কথাগুলো বলে কল কেটে দেয়। কিছুক্ষণ চুপ করে থাকার পরে একে একে সবাই প্রশ্ন করে চলেছে আকাশকে। আবির বলল, আচ্ছা আকাশ, তুমি তো আমার ছোট বোনের হবু জামাই হও, ইরা তোমাকে 2 বছর ধরে চেনে, এর আগে তুমি কি করতে না করতে এইসব আমরা কেন, ইরাও ঠিক মতো জানে না। তাছাড়া আমরা কখনো জানতে চাইনি, শুধু এতটুকু চেয়েছি আমার বোনটা সুস্থ থাকুক আর ভালো থাকুক, কিন্তু আমি একটা কথা না বলে পাচ্ছি না। আকাশ বলল, কি কথা? আবির বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি ওদের অনেক ভালো করেই চিনো। রাজীব বলল, ভাইয়া আমাদের কিছু শেয়ার কেনা দরকার। আকাশ বলল, কেন কেন? রাজীব বলল, একটা কোম্পানি ওনাদের শেয়ারগুলো বিক্রি করবে, সেজন্য আমার মনে হয় কিছু শেয়ার কিনে রাখা ভালো, বলা তো যায় না কখন কোন কাজে লেগে যায়। আকাশ বলল, কিন্তু আমাদের দুজনের নামেই তো শেয়ার অনেক আছে। রাজীব বলল, আমরা তাহলে ঈশা আর আকাশের নামে কিছু শেয়ার কিনে রাখি, তাছাড়া ওদের নামে শেয়ার থাকলে আইনি কারণেও ঝামেলা থাকবে না। আকাশ বলল, ঠিক আছে তাই করো। কিছুক্ষণ পরে রাজীব অনেকগুলো শেয়ার কিনে আনে, যা ঈশা আর আকাশের নামে করে রাখে। অন্যদিকে ঈশা আর আকাশ বাসায় চলে আসে। এভাবে কয়েকটা মাস কেটে যায়।
ঈশার বাবা আর আকাশের বাবা লক্ষ্য করতেছে ওরা দুজনেই একজন আরেকজনকে ঠিক মতো দেখতে পারে না, সেজন্য কি করবে না করবে তা ওনারা নিজেরাও ঠিক মতো বুঝতে পারছে না। রাজীব বলল, ভাইয়া এরা দুইজন দুজনের পিছে এমনভাবে লেগে থাকে মনে হচ্ছে ওরা দুজন দুজনের শত্রু। বাবা বলল, আমিও তো তাই লক্ষ্য করছি। রাজীব বলল, আচ্ছা ভাইয়া একটা কাজ করলে কেমন হয়? বাবা বলল, কি কাজ? রাজীব বলল, ভাইয়া কানে কানে বলি। রাজীব বলল, আশেপাশে কেউ যেন না শুনতে পায় সেই জন্য। বাবা বলল, ঠিক আছে তাহলে বলো। রাজীব ওনার বড় ভাইকে কিছু একটা বলে, সবটা শোনার পরে বাবা বলল, কিন্তু ওরা কি রাজি হবে? রাজীব বলল, ওরা এখনো ছোট, যখন বড় হবে তখন জানানো হবে, এখন যেভাবে চলতেছে সেভাবেই চলতে থাকুক। বাবা বলল, ঠিক আছে তাই হোক। এখানে রাজীব আর ওনার ভাইয়ের মধ্যে কি কথা হয়েছে তা আপনারা পরে জানতে পারবেন। এখন চলুন সামনের দিকে কি হচ্ছে তা আমরা শুনে আসি। কয়েক মাস পরে আকাশের স্কুলে একটা ছেলে ভর্তি হয়, তাও তাদেরই ক্লাসে। ছেলেটা দেখতে মোটামুটি ভালোই ছিল, সুন্দর ছিল। ক্লাসে আসার পরে অনেকেই সেই ছেলেটার সাথে কথা বলার জন্য উঠে পড়ে লাগতো। তাছাড়া লাগবে না কেন, তবে ছেলেটার সাথে ওর বোনও এসেছিল, তাও সেম ক্লাসে। ওরা ভর্তি হওয়ার 1 সপ্তাহ পরে রকি বলল, তনু কই তুই? তনু বলল, কি হয়েছে, ডাকছিস কেন আমাকে? রকি বলল, স্কুলে যাবি না আজকে? তনু বলল, যাবো তো। রকি বলল, তাহলে তাড়াতাড়ি করে উঠে পড়। তনু বলল, আর একটু ঘুমাই। রকি বলল, তুই যদি না উঠিস আমি কিন্তু বাবাকে বলে দিব। তনু বলল, তুই আমার আপন ভাই নাকি শত্রু বলতো? রকি বলল, তুই উঠবি কিনা সেটা বল। তনু বলল, ঠিক আছে উঠতেছি। ওরা একটু পর রেডি হয়ে নেয়, সাথে স্কুলে চলে যায়। কিছুক্ষণ পরে ওখানে আকাশ আর ঈশাও আসে। তবে একটা কথা, ওখানে ওদের দুজনের সাথে কিন্তু দুজনের অনেক ভালো বন্ধুত্ব হয়ে ওঠে, যা ওরা 4 জনে বুঝতে পারে একটু পরে। তনু বলল, আকাশ তোমার সাথে আমার কিছু কথা আছে। আকাশ বলল, কি কথা? তনু বলল, এখানে না ওই দিকে আয়, তারপর বলতেছি। আকাশ বলল, এখানে বললে সমস্যা কি? তনু বলল, আরে এখানে বলা যাবে না। রকি বলল, আকাশ আমার বোন যখন বলতেছে তখন সিরিয়াস কিছুই হবে হয়তো। আকাশ বলল, ঠিক আছে যাচ্ছি আমি। রকি বলল, আমি ততক্ষণে ঈশার সাথে কথা বলি। আকাশ বলল, ঈশা তুই তাহলে থাক এখানে, আমি গেলাম। ঈশা বলল, ঠিক আছে। আকাশ তনুর সাথে একটা জায়গায় এসে দাঁড়ায়, সেখানে বসে পড়ে দুজনেই। তনু বলল, আকাশ তোমার সাথে আমার কিছু কথা আছে। আকাশ বলল, কি কথা? তনু বলল, তুমি কি কাউকে পছন্দ করো? আকাশ বলল, আমি কেন কাউকে পছন্দ করতে যাব? তনু বলল, আরে মানে কোনো মেয়েকে ভালোবাসো কি? আকাশ বলল, এই তোমার বয়স কত হবে? তনু বলল, এই তো 11 বছর। আকাশ বলল, এই অল্প বয়সে প্রেম ভালোবাসা এইসব তোমার মাথায় ঢুকালো কে? তনু বলল, এইগুলো ঢুকাতে হয় না, এমনিতেই হয়ে যায়। আকাশ বলল, দেখো তনু, আমি শুধু তোমাকে একজন বন্ধু হিসেবে ভাবি, এর বেশি কিছু না। তনু বলল, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলছি আকাশ। আকাশ বলল, এইটুকু একটা পিচ্ছি তুই। তনু বলল, তোমার চাচাতো বোনও তো ভালোবাসে। আকাশ বলল, ও আবার কাকে ভালোবাসে? তনু বলল, কাকে আবার, আমার ভাই রকিকে। আকাশ বলল, কি? ঈশাও তো তোমার বয়সী, ও ভালোবাসে কি বুঝে? তনু বলল, আসলে আমার ভাই তো ভালোবাসার সম্পর্কে বুঝে, সেজন্য আমি ওর থেকে শিখেছি। তাছাড়া আমার ভাই ঈশাকে পটিয়ে নিয়েছে, এখন আমি তোমাকে পটিয়ে নিতে পারলেই হয়ে যাবে। আকাশ বলল, আমি কি ঈশার মতো গাধা নাকি যে তোর কথায় এরকমটা করব? তনু বলল, বুঝলাম না, আমি কি দেখতে খারাপ যে আমার সাথে প্রেম করা যাবে না? আকাশ বলল, যে মেয়ে এরকম একটা বয়সে প্রেম নিয়ে এতটা সিরিয়াস হতে পারে, সে মেয়ে সামনের দিকে কি কি করতে পারে তা ভাবতেও অবাক হচ্ছি। দেখো তনু, তুই যা ভাবিস তা কিন্তু কোনোটাই হবে না। তনু বলল, ঠিক আছে, আমিও দেখে নেব। আকাশ বলল, তুই দেখতেই থাকিস। এই দিকে ওরা কথা বলে চলে আসে রকির কাছে। এসে দেখে ঈশা তো অনেক ভালোভাবে কথা বলতে থাকে রকির সাথে। এখানে এসে আকাশ ঈশাকে নিয়ে চলে আসে বাসায়, এসে ওর সাথে কথা বলতে থাকে। আকাশ বলল, ঈশা এইগুলা কি শুনতেছি আমি? ঈশা বলল, কি শুনলি তুই? আকাশ বলল, তুই নাকি রকিকে ভালোবাসিস? ঈশা বলল, হ্যাঁ বাসি তো। আকাশ বলল, তোর বয়স কত যে তুই রকিকে ভালোবাসিস? তাছাড়া তুই ভালোবাসার কি বুঝিস? ঈশা বলল, দেখ ভাইয়া,
আমি যাই বুঝেছি এতে আমার হয়ে যাবে, সেজন্য তোকে এই ব্যাপারে কোনো জ্ঞান দিতে হবে না। আকাশ বলল, ঠিক আছে, তোর যা মনে হয় কর। এইদিকে ঈশা আর আকাশের তো ঝগড়া, কিন্তু তনু আর রকি কি করে তা আমরা একটু দেখে আসি। তনু বলল, ভাইয়া আকাশ আমাকে ভালোবাসবে না বলেছে। রকি বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি একটা ব্যবস্থা অবশ্যই করতেছি। তনু বলল, কি ব্যবস্থা? রকি বলল, তার জন্য আমাকে নেটে দেখতে হবে। ও যদি রাজি না হয় তাও কিভাবে ওকে রাজি করানো যায় সেটাই আমরা এখন দেখতে থাকবো। তনু বলল, তাহলে একসাথে দেখি, এতে আমারও কিছু কিছু জানা হবে। রকি বলল, ঠিক আছে চল তাহলে। ওরা দুই ভাই বোন নেটে দেখতে থাকে। তখন ওদের মাথায় একটা বুদ্ধি আসে। রকি বলল, এটা তাহলে কথা যায়। তনু বলল, কিন্তু তার জন্য তো ঈশাকে রাজি করাতে হবে। রকি বলল, ঈশাকে যদি আমি বলি ও রাজি হয়ে যাবে। তনু বলল, তাহলে তো ভালোই, ওকে তাহলে কাল স্কুলে আসার পর সবটা বলে দিব। রকি বলল, ঠিক আছে। পরের দিন আকাশ স্কুলে আসেনি, ঈশা চলে আসে। এসে ওদের সাথে কথা বলতে থাকে। তনু বলল, ঈশা তোমার থেকে আমার একটা সাহায্য লাগবে। ঈশা বলল, কি সাহায্য? তনু এরপর সবটা বুঝিয়ে বলতে থাকে। সবটা শোনার পরে ঈশা বলল, কিন্তু আব্বু আর বড় চাচা কিন্তু আমাকে মারবে। রকি বলল, আরে তেমন কিছু হবে না, তুমি শুধু আমার বোনের কথা বললে হবে। ঈশা বলল, তারপরেও আমার যে ভয় হচ্ছে। রকি বলল, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি কি চাও না আমার বোনটা তার ভালোবাসার মানুষটাকে ফিরে পাক? এখন যদি তুমি আমাকে না পাও তাহলে তোমার যেমন কষ্ট হবে তেমনই আমার বোনের কষ্ট হচ্ছে। ঈশা বলল, ঠিক আছে রাজি আমি। রকি বলল, তাহলে তোমার বাবা আর বড় চাচার সাথে কথা বলে আমাকে জানাও। ঈশা বলল, আচ্ছা জানাবো। 2 দিন পর ঈশা আরেকটা সাহস নিয়ে ওর বাবা আর বড় চাচাকে বলে। ওনারা সবটা শুনে। রাজীব বলল, ওরা তোর কেমন বন্ধু ঈশা যে ওদের তুই বাসায় আনতে চেয়েছিস? ঈশা বলল, ওরা আমার অনেক ভালো বন্ধু, তাছাড়া ওরা আমার সাথে একই ক্লাসে পড়ে। রাজীব বলল, ভাইয়া এখন কি করব? বাবা বলল, ওদের বন্ধুই তো, যখন বলেছে তখন নিয়ে আসুক। ঈশা বলল, ঠিক আছে বড় আব্বু। ঈশা তো অনেক খুশি হয়ে যায়। তারপরের দিন স্কুলে এসে ওদের কথাগুলো জানাতে থাকে। ওরা সবটা শুনে। তনু বলল, যেদিন স্কুল বন্ধ থাকবে আমরা সেদিন আসব, তবে যা যা আমরা প্ল্যান করেছি সে সবটা যেন হয়। ঈশা বলল, সমস্যা নেই, আমি সবটা সামলে নেব। তনু বলল, তাই যেন হয় ঠিক মতো। এরপর ওদের বন্ধের দিন তনু আর রকি আসে আকাশের বাসায়। তবে তনু যে আজকে আসবে তা কিন্তু আকাশ মোটেও জানতো না। ও নিজের রুমে বসে আছে। এইদিকে ঈশা ওদের দুজনে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। পরিচয় হওয়ার পরে তনু বলল, ঈশা তুমি দেখে আসো আকাশ কি করছে। ঈশা বলল, ঠিক আছে, তোমরা তাহলে একটু বসো, আমি দেখে আসতেছি। তনু আর রকি বাকিদের সাথে কথা বলে ঈশা শেপাকে উপরে এসে আকাশকে দেখে যায়। দেখে আকাশ পড়তেছে, সেজন্য ওখান থেকে নিচে চলে আসে। ঈশা বলল, বাবা আমি ওদের রুমে নিয়ে যাই। রাজীব বলল, ঠিক আছে যাও তাহলে। ওদের নিয়ে রুমে আসে। এসে ওরা আরো কিছু প্ল্যান করতে থাকে। এরপর ঈশা আসে আকাশের কাছে। ঈশা বলল, কিরে কি পড়ছিস? আকাশ বলল, দেখছিস না বই পড়তেছি, তুই হঠাৎ করে এত সেজেছিস কেন? ঈশা বলল, বাসায় কিছু গেস্ট এসেছিল। আকাশ বলল, বাসায় গেস্ট এসেছিল অথচ আমি কিছু জানি না? ঈশা বলল, আমার রুমে আয়, তাহলে দেখতে পারবি। আকাশ বলল, ঠিক আছে চল তাহলে। আকাশ রুমে এসে দেখে তনু বসে আছে, সেজন্য আকাশ বেশি অবাক হয়। সেজন্য ভিতরে না এসে বের হতে যাবে, তখনই ঈশা বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এতে আকাশ বের হতে পারছে না। ততক্ষণে তনু বিছানা থেকে উঠে ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। আকাশ বলল, এইসব কি হচ্ছে তনু? তনু বলল, তোমাকে আমার করে নেওয়ার ব্যবস্থা করতেছি। আকাশ বলল, আমি ঠিক বুঝলাম না। তনু বলল, আমি এখন আমার জামা কিছুটা ছিঁড়বো, তারপর চিৎকার করব, এতে করে তোমার বাবা মা চাচা এনারা এসে পড়বে। তাছাড়া ঈশা তো আছেই আমাকে সাহায্য করার জন্য। আকাশ বলল, মানে ঈশার প্ল্যান আছে এখানে? তনু বলল, আছে। তুমি যদি আপচে রাজি হয়ে যাও তাহলে কোনো কিছুই আর সহ্য করতে হবে না। যদি রাজি না হও তাহলে এই অপমানটা সহ্য করতে হবে। আকাশ বলল,
ঠিক আছে, আমি তোমার সাথে রিলেশন করব। তনু বলল, তাহলে এই কাগজে একটা সাইন করো। আকাশ বলল, কিসের কাগজ এটা? তনু বলল, তোমার আর আমার 18 বছরের বিয়ের কাবিননামা। এক কথায় আমাদের যখন 18 বছর হবে তখনই আমরা স্বামী স্ত্রী হব। আকাশ বলল, এতটুকু একটা মেয়ে, তুমি এইসবে কি বুঝো? তনু বলল, আমি অনেক কিছু বুঝি, যা তোমাকে বুঝাতে হবে না। যদি রাজি থাকো তাহলে হ্যাঁ বলো, নয়তো আমি চিৎকার করলাম। আকাশ বলল, তোমার এই প্রস্তাবে আমি কখনোই রাজি হব না। তনু বলল, তাহলে তো তোমাকে অনেকটা কষ্ট সহ্য করতে হবে। এই বলে তনু ওর জামাটা চেয়ে নেয়, তারপর চিৎকার করতে থাকে। চিৎকার শব্দ শুনে বাকিরা তো চলে আসে। তখন তনু দরজা খুলে দেয়, সাথে সাথে কান্না করতে থাকে। তনুর এরকম অবস্থা দেখে বাকিদের বুঝতে বাকি রইল না এখানে এতক্ষণে কি হচ্ছিল। সেজন্য আকাশের বাবা এসে আকাশকে কয়েকটা থাপ্পড় দেয়। বাবা বলল, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? আকাশ বলল, বিশ্বাস করো আব্বু, আমি ওর সাথে কিছুই করিনি। বাবা বলল, তুই এত কিছু পরেও কিভাবে বিশ্বাস করব? রাজীব বলল, ভাইয়া আমার মনে হয় তনুর বাবা মায়ের সাথে কথা বলে সবটা ঠিক করে নেওয়া দরকার। বাবা বলল, আচ্ছা তনু, তুমি কি চাও? রকি বলল, আঙ্কেল, আকাশ যেহেতু আমার বোনের সর্বনাশ করেছিল, সেজন্য আমি চাই আপনি ওদের বিয়ের ব্যবস্থা করুন। বাবা বলল, কিন্তু তোমাদের তো ঠিকমতো বয়সও হয়নি। রকি বলল, তাহলে পারিবারিকভাবে ওদের বিয়ের কাগজপত্র করে রাখি, যখন ওদের বয়স হবে তখন না হয় সবটা ঠিক করে নেব। আকাশ বলল, বাহ, সব কিছুই দেখি আগে থেকে ঠিক করে রাখা। ঈশা বলল, ভাইয়া চুপ করো তো, একে তো ওর সর্বনাশ করেছিস আর এর উপর আবার এগুলো বলছিস। আকাশ বলল, দেখো, তোমরা যাই করো না কেন, আমি ওই মেয়েকে বিয়ে করার তো দূরের কথা, ওই মেয়ের মুখও দেখতে চাই না। রাজীব বলল, ভাইয়া এখন তাহলে কি করবেন? বাবা বলল, আকাশ, তুমি যদি ওকে বিয়ে করতে না চাও, তোমাকে আমার এই সম্পত্তি থেকে বের করে দিব, সাথে এই বাড়ি থেকেও। আকাশ বলল, তোমাদের যা খুশি করো, আমার এতে কোনো কিছু যায় আসে না। কথাটা বলে বের হতে যাবে, তখন রকি ঈশাকে ইশারায় কিছু বলে। ঈশা তাই করে আকাশকে থামানোর জন্য চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আকাশ পিছন ফিরে তাকায়, সেটা উল্টা ঈশার শরীরে আঘাত লাগে, যা রাজীব দেখতে পায়। তবে এতে যে আকাশের কোনো দোষ নেই সেটা বুঝতে পারেনি। ঈশার এমন অবস্থা দেখে ওনারা ঈশাকে নিয়ে হসপিটালে চলে আসে। ডক্টর পেটে এখানে ড্রেসিং করিয়ে দেয়। এইদিকে রাজীব ওনার বড় ভাইকে বলে, রাজীব বলে, ভাইয়া, আকাশ এরকম কেন করলো? আমার মেয়েটাকে কেন মারতে চাইলো? বাবা বলল, আমি ওকে পুলিশে দেব। রাজীব বলল, কি বলছেন ভাইয়া, এটা কি ঠিক হবে? বাবা বলল, ও বাইরে থাকলে আরো বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। রাজীব বলল, যা আপনি ভালো বুঝেন। ওই সময় আকাশের বাবা পুলিশে কল দিয়ে এনে আকাশকে ওনাদের হাতে তুলে দেয়। এইদিকে আকাশের মা তো কান্না করেই চলেছে, তাও শাহজাহান চৌধুরী ওনার স্ত্রীকে আকাশের সাথে দেখা করতে দেয়নি। এইদিকে কেস আদালতে যায় আর আকাশ ছোট হওয়ায় ওকে বছরের জেল দেয়। তবে আশ্চর্য কথা হলো, আকাশের সাথে ওর পরিবারের কেউ একটা বারের জন্য যোগাযোগ করেনি। অন্যদিকে তনু বলল, ভাইয়া, কি চাইলাম আর কি হলো? রকি বলল, আমি চেয়েছিলাম ঈশাকে দিয়ে আকাশকে আটকাবো, কিন্তু কি চাইলাম আর কি হলো? তনু বলল, আমি নিজেও বুঝতে পারিনি, শুধু শুধু আমি আকাশকে হারালাম। রকি বলল, চিন্তা করিস না, একটা সময় দেখবি আকাশের থেকেও অনেক ভালো ছেলে পাবি তুই। তনু বলল, আচ্ছা, তুই ঈশার সাথে দেখা করছিস? রকি বলল, কল তো করেছিলাম, বলেছে 2 দিন পরে স্কুলে আসবে। তনু বলল, ও আচ্ছা, ভালো তো তাহলে। 2 দিন পরে ঈশা তো স্কুলে আসে, এরপর ওদের মধ্যে আগের মতো কথাবার্তা চলতে থাকে। অন্যদিকে আকাশ তো জেলে। এভাবে 1 বছর কেটে যায়, এখনো আকাশের পরিবার ওর খোঁজ খবর ঠিক মতো রাখেনি। কিছুদিন পরে ঈশা আর রকির মধ্যে ঝামেলা শুরু হয়, এতে ওরা দুজনে আলাদা হয়ে যায়। তখন আকাশের জেল ঘাটে প্রায় 1.5 বছর। রকির সাথে চাড়াচাড়ি হয়ে যাওয়ার পরে ঈশা তো অনেক ভেঙে পড়ে। তখন রাজীব বলল, কি হয়েছে ঈশা, তুই এত চিন্তিত কেন? ঈশা বলল, এমনিতে তেমন কিছু হয় নাই। আচ্ছা আব্বু, আকাশকে কি চাইলেই ছাড়িয়ে আনা সম্ভব? রাজীব বলল, হঠাৎ এতগুলো বছর পর তোমার মনে এরকম প্রশ্ন জাগলো কেন? ঈশা বলল, তুমি আগে বলো, তারপর আমি ব্যাপারটা বলতেছি। রাজীব বলল, চাইলেই তো ছাড়ানো সম্ভব না, কি হয়েছে বল। ঈশা ওর বাবাকে সবটা বলে। সবটা শুনে রাজীব চৌধুরী ঈশাকে কয়েকটা থাপ্পড় মারে।
রাজীব বলল, তুই এরকম একটা কাজ করেছিস, এটা যদি ওরা জানতে পারে তাহলে তো আমার অবস্থা শেষ। আমি ভাইয়ের সাথে কথা বলে তোর আর আকাশের বিয়ে ঠিক করে রেখেছিলাম, অথচ তুই সেখানে সব প্ল্যান নষ্ট করে দিয়েছিস। ঈশা বলল, তুমি যদি আমাকে আগে বলতে তাহলে তো এরকমটা আর হতো না। রাজীব বলল, এখন এইসব তোর বড় চাচাকে কোনোভাবে বলার দরকার নেই। ঈশা বলল, কেন আব্বু? রাজীব বলল, উনি যদি সবটা এখন জানে তাহলে তোকে তো বাসা থেকে বের করে দেবে, সাথে আমিও তোমাকে সাহায্য করি তাহলে আমাকেও বের করে দেবে, সেজন্য চুপ করে থাকাই অনেক ভালো হবে। ঈশা বলল, ঠিক আছে আব্বু। রাজীব বলল, তোর এই একটা সমস্যার জন্য আমাকেও সমস্যা পড়তে হচ্ছে, সে যাক গিয়ে, এইসব কথা কাউকে বলার দরকার নেই। ঈশা বলল, ঠিক আছে আব্বু, কাউকে বলবো না। এভাবে দিন যেতে যেতে মাস পার হয়ে যায়, তাও আকাশের কথা এই পরিবারে উচ্চারণ করে না, এবং কি রাজীব চৌধুরী উল্টে আকাশের পরিবারের সব সম্পত্তি নিজের করার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক তখনই ঈশা বলল, আব্বু তুমি কেন এমন করছো? ওনারা তো এমনিতেই কয়েকটা বছর পর মারা যাবে, তখন তো তুমি সব সম্পত্তি পেয়ে যাবে, ততদিন আমরা একটু এভাবেই থাকি। রাজীব বলল, কিন্তু আকাশ যদি আবার ফিরে আসে? ঈশা বলল, আকাশ যদিও ফিরে আসে আবার, তাও বড় চাচা ওকে মেনে তো নিবে না, তাছাড়া আমাদের আরো কিছু কাজ করতে হবে। রাজীব বলল, কি কাজ? ঈশা বলল, বড় চাচার কাছে আকাশের নামে খারাপ খারাপ কথা বানিয়ে বলতে হবে। এক কথায় আকাশ তো জেল থেকে বের হওয়ার আরো 2 মাস বাকি আছে, এই 2 মাস বড় চাচাকে আকাশের নামে আরো কিছু খারাপ কথা বলতে হবে, যেন উনি আকাশকে খারাপ জানেন। রাজীব বলল, ঠিক আছে তাই হবে, কিন্তু আকাশ জেল খাটার পর এই বাড়িতে ফিরবে নাকি অন্য কোথাও যাবে তা তো আমাদের আগে শিওর হতে হবে। ঈশা বলল, কিন্তু শিওর হব কি করে? রাজীব বলল, সেটাই তো বুঝতেছি না। আচ্ছা দেখি কি করা যায়। এভাবেই দিন যেতে থাকে। জেলের মধ্যে আকাশের দিনকাল ভালোই যাচ্ছে, কেননা আকাশের বয়স কম ছিল, ওদের দিয়ে তেমন কোনো কাজ করানো হয় না, নাই কোনো কিছুর প্রেশার দেওয়া হতো। দেখতে দেখতে 3টা বছর কেটে যায়। আকাশেরও জেল থেকে বের হওয়ার সময় চলে আসে। তখন রাজীব চৌধুরী আসে ওর বড় ভাইয়ের কাছে। রাজীব বলল, ভাইয়া আসবো কি? বাবা বলল, হ্যাঁ আয়, কি বলবি? রাজীব বলল, ভাইয়া বলছিলাম কি, আকাশ তো কালকে ছাড়া পাবে। বাবা বলল, তো কি হয়েছে? রাজীব বলল, ওকে কি এই বাসায় নিয়ে আসবে? বাবা বলল, ওর মতো ছেলেকে এই বাসায় কেন নিয়ে আসবো? রাজীব বলল, তাও ভাইয়া ওকে একবার তো চান্স দেওয়া দরকার। বাবা বলল, ঠিক আছে দিলাম ওকে চান্স, তাহলে কালকে ওকে নিয়ে আসিস। রাজীব বলল, ঠিক আছে ভাইয়া। হয়তো আপনারা ভাবছেন কি থেকে কি হয়ে গেল। একটা দিকে আকাশকে ঈশার বাবা ফিরিয়ে আনতে চাইতেছে, এখানে একটা গতি তো আছেই, না তা না হলে এরকমটা করতে হতো না। সেজন্য পরের দিন আকাশকে নিয়ে আসা হয় বাসায়। তবে এবার আকাশের সাথে তেমন কোনো কথা বলতো না ওর বাবা, সেজন্য সবসময় মায়ের সাথেই থাকতো। এভাবে 7 দিন যাওয়ার পরে মা বলল, আকাশ আকাশ। আকাশ বলল, হ্যাঁ মা বলো। মা বলল, তোর জন্য মাংস রান্না করেছি। আকাশ বলল, ঠিক আছে মা আসতেছি। এইদিকে আকাশ নিচে নেমে আসে খাওয়ার জন্য। এইদিকে ঈশা বলল, বাবা তুমি ওকে বাসায় নিয়ে আসার প্ল্যান কি? রাজীব বলল, আছে একটা প্ল্যান, তবে এবার তোকে যে অভিনয় করতে হবে। ঈশা বলল, তুমি কোনো চিন্তা করো না, কি অভিনয় করতে হবে তুমি শুধু বলো আমাকে, বাকিটা আমি দেখে নেব। রাজীব বলল, তাহলে শোন। এরপর রাজীব ঈশাকে কিছু কথা বলে। কথাগুলো শুনে ঈশা তো অনেক খুশি হয়। এইদিকে আকাশের খাওয়া শেষ। তখন আকাশের মা ওকে নিয়ে বের হয়ে একটা ব্যাংকে আসে। আকাশ বলল, আম্মু তুমি ব্যাংকে কেন নিয়ে এলে? মা বলল, তোর নামে আমি একটা অ্যাকাউন্ট করেছিলাম, এখানে আমি 100 মিলিয়ন রেখেছি, যা শুধু তুই জানিস, বলা তো যায় না আবার কখন তোর জন্য কি চলে আসে, সেজন্য আজকে তোর নামে সবটা বুঝিয়ে দেব। আকাশ বলল, তুমি এমন করতেছো কেন? মা বলল, আমার কেন জানি মনে হচ্ছে তোর উপরে আবার কোনো বিপদ আসতেছে, সেজন্য তোকে এই কথাগুলো বললাম। তাহলে এখানে যা আছে তা দিয়ে তুই মোটামুটি অনেক কিছু করতে পারবি। আকাশ বলল, ঠিক আছে আম্মু। এরপর সবটা আকাশকে বুঝিয়ে দেয়। তাছাড়া আকাশও ওর মাকে আগেই সবটা বলেছিল যে কিভাবে ওকে পাঠানো হয়েছিল। ব্যাংকের কাজ শেষ করে ওরা চলে আসে বাসায়। তখন তেমন কেউই ছিল না, সেই জন্য আকাশ ওর রুমে আসে। তখন ওই রুমে ঈশাও আসে। ঈশাকে দেখে আকাশ বলল,
তুই এই রুমে কেন? ঈশা বলল, আমি কি এখানে আসতে পারি না? আকাশ বলল, না পারিস না। ঈশা বলল, দেখ আগে যা হয়েছে তা ভুলে যা, এখন এই নিয়ে কথা বাড়িয়ে কোনো কাজ নেই, আমার রুমে আয় তো। আকাশ বলল, আগের মতো আমার নামে কিছু উঠাবি নাকি? ঈশা বলল, সবটা দেখি বুঝে গেলি, তাহলে তো এখন এই রুমেই সব করতে হয়, সেজন্য আগের প্ল্যান অ্যাপ্লাই করতে থাকে। সবটা করা হয়ে গেলে কিছুক্ষণ পরে আবার সবকিছু আগের মতো হয়ে যায়, সেজন্য নতুন করে আর বলবো না, কেননা প্রথম অবস্থায় যা যা হয়েছে এখনো তাই হয়েছে, যতটুকু ব্যতিক্রম হয়েছে শুধু সেটাই আপনাদের জানাবো। সবটা হয়ে যাওয়ার পরে রাজীব বলল, চি আকাশ চি, আমি ভাবতে পারিনি তুমি আমার মেয়েকেও বাদ দিলে না। বাবা বলল, আমার ভুল হয়েছে তোর কথা শুনে, ওকে আজকেই এই বাসা থেকে বের করে দাও, আর কখনো যেন এই বাড়িতে ও আর না আসে। মা বলল, বিশ্বাস করো আমার ছেলের কোনো দোষ নেই। বাবা বলল, দোষ আছে কি নেই তা তো নিজের চোখেই দেখলাম, সেজন্য ওকে এখনই বের হয়ে যেতে বলো। কথাগুলো বলে আকাশের বাবা ওনার স্ত্রীকে নিয়ে ওখান থেকে চলে যায়। এইদিকে রাজীব তো অনেক খুশি। আকাশ বলল, ঈশা তুই কাজটা ঠিক করলি না, এর ফল তোকে ভোগ করতে হবে একদিন না একদিন। কথাগুলো বলে আকাশ বেরিয়ে আসে, তারপর অন্য একটা শহরে পড়াশোনা শুরু করে। পড়াশোনা করার 5 বছর পর ওর যখন বয়স 20 বছর হয়, ওর মা ওর জন্য যে ডলার রেখেছিল সেই ডলার দিয়ে একটা হোটেল বানাতে থাকে। এতদিন সেখান থেকে কিছু ডলার খরচ করে পড়াশোনার কাজে, সাথে থাকা ও খাওয়ার জন্য। এরপর হোটেল বানাতে থাকে আর হোটেলের নাম দেয় 5 স্টার হোটেল। হোটেল বানানোর 1 মাস পরে আকাশের সাথে ইরার পরিচয় হয়। ইরার সাথে পরিচয় হওয়ার পরে বাকি কাহিনী তো আপনারা জানেন, সেজন্য নতুন করে বলছি না। আর এখানেই শেষ হলো 15 বছরের কাহিনী। 15 বছর পর বর্তমানে ওনারা আকাশের কাছে পুরো কাহিনী শুনে সবাই অবাক হয় এক এক করে, কারো মুখে কোনো কথা নেই। ইরা বলল, তার মানে তুমি চৌধুরী গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিকের ছেলে। আকাশ বলল, ঠিক ধরেছ। আবির বলল, তার মানে তোমার সাথে ওনারা যা যা করেছে সব কিছু একটা সাজানো ছিল, কিন্তু তোমার চাচা কেন এরকমটা করলো তোমার সাথে? আকাশ বলল, আমার বাবার সম্পত্তির জন্য ওনারা এরকমটা করেছে, কারণ আমি না থাকলে বাবা মা যদি কিছু হয়ে যায় তাহলে সব কিছু তো ওনারাই পাবে। ইরা বলল, তুমি আবার তোমার পরিবারে ফিরে যাও। আকাশ বলল, তোমার কি মনে হয় এত বছর ধরে যারা আমাকে মেনে নেয়নি তারা এখন আমাকে মেনে নেবে? ইরা বলল, তোমার মা তো তোমাকে অনেক ভালোবাসে। আকাশ বলল, আমি মায়ের কাছে আসলে বাবা মাকে বের করে দেবে, সেজন্য কিছুই করতে পারছি না। আব্বু বলল, এখন সবটা বুঝতে পারলাম, তুমি যখন বলেছ তখন ওই মেয়ের সাথে তো আবিরের বিয়ে আমি কখনোই দেব না। আম্মু বলল, সেটাই ভালো হবে, ওর মতো মেয়ে যদি আমার পরিবারে আসে তাহলে তো আমার পরিবার ধ্বংস করে ছেড়ে দেবে। এরা বলল, একদম ঠিক ধরেছ, কিন্তু আকাশ ওই পরিবারের কেউ তোমাকে চিনতে পারেনি, এবং কি তোমার মাও না। আকাশ বলল, চিনবে কি করে? আমি যখন বাড়ি ছেড়েছি তখন আমার বয়স 14 বছর, আর এখন আমার বয়স প্রায় 28 বছর। এই 14 বছরে চেহারার পরিবর্তন হয়েছে, মুখে দাড়ি থাকার কারণে আরো বেশি চিনতে অসুবিধা হবে ওনার। ইরা বলল, হ্যাঁ অবশ্যই ঠিক বলেছ, তোমাকে দাঁড়িতে অনেক কিউট লাগে। এই কথা বলেই ইরা নিজে বুঝতে পারেনি কার সামনে কি বলে ফেলেছে। তখনই আবির বলল, তোর কি একটু লজ্জা শরম নেই? বড়দের সামনে কি বলছিস এগুলা? ইরা বলল, আসলে আমি ভুলে গিয়েছিলাম। আবির বলল, কিন্তু মা এখন আমি কি করব? ঈশার সাথে তো তোমরা আগেই কথা বলেছ, তাছাড়া 15 দিনের মতো আমরাও কথা বলছি, দেখা করছি, এখন কি করব আমি? আকাশ বলল, দেখো আবির, লাইফটা তোমার, আমার সাথে যা যা হয়েছে সব কিছু আমি তোমাকে বলছি, এখন তুমি যদি বিয়ে করতে চাও সেটাও তোমার ইচ্ছা। ইরা বলল, তোমার মুখে এত কিছু শোনার পরে আমার তো মনে হয় না ওই মেয়েকে বিয়ে করা আবিরের ঠিক হবে। আম্মু বলল, আমারও তাই মনে হয়। আব্বু বলল, আবির তুই এখন কি করবি একটু ভেবে দেখ। আবির বলল, আব্বু আমি তো বুঝতেছি না কি করব। আকাশ বলল, আমার মনে হয় ঈশাকে তোমার বলে যাওয়াই ভালো। এইদিকে এরা কথা বলতেছে, তখন কই থেকে ঈশা ওখানে চলে আসে। ওকে দেখে বাকিরা কিছুটা অবাক হয়। আবির বলল, এ কি ঈশা, তুমি এখানে? ঈশা বলল, আমি জানতে এসেছি তুমি আমাকে বিয়ে করবে কিনা। আবির বলল, আমি তোমাকে বিয়ে করব না। ঈশা বলল, কিন্তু কেন? আবির বলল, ওই বাসায় কি তুমি সবটা শুনতে পারোনি? কেন তোমাকে বিয়ে করব না?
ঈশা বলল, একটা বাইরের লোক এসে তোমাদের বলল আর তোমরা সে কথা বিশ্বাস করে নিলে। ইরা বলল, ঈশা মুখ সামলে কথা বলো। ঈশা বলল, আপু আপনাদের তো এখনো বিয়েও হয়নি, তার মধ্যে উনি এত কিছু নিয়ে কথা বলা শেষ, যদি বিয়ে হতো না জানি কি করতো। ইরা বলল, দেখো ঈশা, তুমি বয়সে আমাদের ছোট হবে না বড় হবে তা আমি জানি না, তবে আকাশ যখন বলেছে তখন তোমাদের সাথে আমার ভাইয়ের বিয়ে তো কখনোই হবে না। ঈশা বলল, দেখুন আপু, ওনার একটা হোটেল আছে, যে হোটেলে আমার পরিবার এসেছিল খাওয়ার জন্য। আমি শিওর ওই রাতে ওনার ওইখানে আমাদের সাথে ওনার কথা কাটাকাটি হয়েছিল, এই জন্য উনি প্রতিশোধ নেওয়ার জন্য এরকমটা করতেছে। তা আপনারা কেন বুঝতেছেন না? ইরা বলল, তোমার কি মনে হয় আকাশ প্রতিশোধ নেওয়ার জন্য এরকমটা করতেছে? ঈশা বলল, অবশ্যই তাই মনে হয় আমার। ইরা বলল, আচ্ছা ঈশা, রকি নামের কাউকে চিনো? আচমকা রকি নামটা শুনে ঈশাও তো চমকে যায়, যা আবির থেকে শুরু করে বাকি সবাই ঠিকই খেয়াল করে, ওনারা তখন সবটা বুঝে যায়। ঈশা বলল, আমি এই নামে কাউকেই চিনি না। ইরা বলল, তাহলে ওর একটা বোনও আছে, নাম তনু, এবার কি মনে পড়েছে? ঈশা বলল, আমি বুঝলাম না আপু, আপনি ওদের পরিচয় আমাকে কেন বলছেন? ইরা বলল, সে অনেক কারণ, আমার মনে হয় তোমাকে এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। ঈশা বলল, আপু এরকমটা করবেন না আমার সাথে, আমি যে আবিরকে ভালোবেসে ফেলেছি। আকাশ বলল, তোমার ভিতর আগে যে এরকম লোভ হিংসা ছিল এখনো ঠিক তেমনই আছে। ঈশা বলল, আপনি আমাকে চিনেন কি করে? ইরা বলল, কারণ ও তোমার। আকাশ বলল, ইরা থাক সেসব কথা, আচ্ছা আমাকে এখন যেতে হবে হোটেলে, তোমরা তাহলে কথা বলে নাও নিজেদের মধ্যে। ইরা বলল, ঠিক আছে, সাবধানে যেও। আকাশ তো চলে যায়, তখন ওরা কথা বলতে থাকে। অনেকক্ষণ কথা বলার পরেও আবিরের পরিবার কেউই রাজি হচ্ছে না, সেজন্য ঈশা ওখান থেকে বের হয়ে চলে আসে বাসায়। ঈশার মুখে অনেক রাগ ছিল, যা ওর বাবা ঠিকই বুঝতে পারে। রাজীব বলল, ওরা কি রাজি হয়নি? ঈশা বলল, আব্বু ওদের আমি ঠিকই রাজি করিয়ে পেরেছি, কিন্তু ইরার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল। রাজীব বলল, মানে যে ছেলেটার সাথে আমার এখানে ঝগড়া হয়েছে, তুই কি সেই ছেলেটার কথা বলছিস? ঈশা বলল, হ্যাঁ বাবা, ওই ছেলেটার কথাই বলছি আমি। রাজীব বলল, তুই কোনো চিন্তা করিস না, ওই ছেলেকে আমি এমন শিক্ষা দিব যে এই জন্মে আর আমার সাথে পাঙ্গা নিতে আসবে না। ঈশা বলল, ঠিক আছে আব্বু, তাই কইরো। এদের কথার মাঝে আকাশের বাবা মা তখন চলে আসে। বাবা বলল, রাজীব কার সাথে আবার কি হলো? রাজীব বলল, ভাইয়া ঈশাকে যে পাত্র দেখতে আসার কথা ছিল ওরা এই বিয়েতে না করে দিয়েছে। বাবা বলল, কি বলিস, আমাকে আগে কেন বলিসনি? রাজীব বলল, তুমি তো ছিলে না, তাছাড়া ভাবি তো সবই জানেন। বাবা বলল, এখন ওরা রাজি না হলে ঈশার জন্য অন্য পাত্র খুঁজতে থাক। রাজীব বলল, ঠিক আছে ভাইয়া। এইদিকে আকাশ ওর হোটেলে সবটা দেখাশোনা করতে থাকে। দুদিন পর আকাশের বাসায় যখন ফিরছিল তখন কিছু লোক আসে ওর সামনে। ওরা রাস্তায় গাড়ি রেখে আকাশের গাড়িটা দাঁড় করায়। আকাশ বলল, কি ব্যাপার, রাস্তা কেন বন্ধ করলে? লোকেরা বলল, রাস্তা কেন বন্ধ করেছি তা বলার জন্যই তো এসেছি আমরা। আকাশ বলল, তাহলে বলো, আমি শুনতেছি। লোকেরা বলল, আরে গাড়ি থেকে না নামলে কিভাবে বলবো? আকাশ বলল, তোদের কি মনে হয় আমি বোকা, কিছুই বুঝি না? লোকেরা বলল, তাহলে বল তো আমরা এখানে কেন এসেছি? আকাশ বলল, তোরা এসেছিস রাজীব চৌধুরীর কথা মতো আমাকে মারার জন্য, তবে জানে মারতে বলেনি, শুধু বলেছে আমার হাত পা ভেঙে যেন কয়েকটা মাস আমি হাসপাতালে পড়ে থাকি। কি ঠিক বলছি তো? লোকেরা বলল, বাহ, তুই তো দেখি সবকিছু একদম পারফেক্ট ভাবে বলে দিয়েছিস। আকাশ বলল, তা আর বলতে, এখন চল, তোরা তো 6 জন আছিস, অনেক দিন হলো মারামারি করি না, তোদের দিয়ে আজকে একটু পূরণ হয়ে যাবে। লোকেরা বলল, ওই তোরা দাঁড়িয়ে না থেকে মার শালাকে। ওর সাথে থাকা বাকি লোকগুলো আসে মারার জন্য, ওদের মেরে মাটিতে শুয়ে দেয়। ওদের সাথে 2 জন লোক ছিল, ওদের মারতে একটু সমস্যা হচ্ছিল, কেননা ওরা দেখতে ওই রকম বডি ছিল। একটা সময় ওদের সাথে আর পেরে উঠতে না পেরে সেজন্য কিছুক্ষণ মার খায়। তারপর ওখানে পুলিশের গাড়ি আসে, সেজন্য ওরা ওখান থেকে পালিয়ে যায় আর পুলিশ আকাশকে নিয়ে হসপিটালে আসে। রাত তখন 12টা বাজে।
ইরা আকাশকে কল করে, কেননা আকাশ 11টার ভিতরেই বাসায় যায়। ওখানে এসে ইরাকে প্রতিদিন কল করে বলে দেয়, কিন্তু আজকে 12টা বাজে, তাও আকাশ করছে না বলেই ইরাই কল করে ওইখানে থাকা ডক্টর কল রিসিভ করে। ডক্টর বলল, কে বলছেন? ইরা বলল, আপনি কে? ডক্টর বলল, আমি একজন ডক্টর। ইরা বলল, এটা তো আকাশের ফোন, আপনার কাছে এলো কি করে? ডক্টর বলল, আসলে 1 ঘন্টা হলো একটা লোককে পুলিশ নিয়ে এসেছিল হসপিটালে, তার পকেটে এই ফোনটা ছিল, বলেছে কেউ যদি কল করে তাহলে যেন তাকে এই ঠিকানাটা দিই। ইরা বলল, আচ্ছা, যাকে নিয়ে আসা হয়েছিল তার পকেটে দেখুন কোনো কার্ড আছে, সেখানে কি আকাশ নাম লেখা আছে? ডক্টর বলল, জি, আকাশ নামই তো লেখা আছে। ইরা বলল, আপনার হসপিটালের ঠিকানা বলুন। ডক্টর ঠিকানা বললে ইরা ওর বাবা মার কাছে আসে, এসে ওনাদের সবটা বলে। আবির বলল, কি বলছিস, এইগুলা হলো কি করে? তুই জানলি কিভাবে? কেউ তো মজা করতেও পারে। ইরা বলল, জানি না ভাইয়া, ও তো 11টার মধ্যে বাসায় চলে যায়, বাসায় ফিরে আমাকে প্রতিদিন কল দেয়, কিন্তু আজকে কল দেয়নি বলে আমি কল দেই, তখন জানতে পারি। আম্মু বলল, ইরা তোকে এত কান্না করতে হবে না। ইরা বলল, কিন্তু আম্মু, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে বাঁচবো? আম্মু বলল, চিন্তা করিস না, ওর কিছুই হবে না, তুই তাহলে আবিরকে নিয়ে এখনই বেরিয়ে পড়। ইরা বলল, তোমরা কি যাবে না? আম্মু বলল, আরে হসপিটালে আমরা এত লোক, এখন এসে কি করব বল? তাছাড়া আকাশেরও তো এখনো জ্ঞানও নেই, তুই আবিরকে নিয়ে যা, সকালে আমি তোদের জন্য রান্না করে একসাথে নিয়ে আসব। ইরা বলল, ঠিক আছে আম্মু, তাহলে আমি আবিরকে নিয়ে গেলাম। এরপর আবির গাড়ি চালাচ্ছে, ইরা বসে বসে কান্না করতে থাকে। কিছুক্ষণ পরে ওরা হসপিটালে এসে পড়েছে। রিসিপশনে এসে কথা বলে, ওরা আকাশের রুমের সামনে এসে দাঁড়ায়, তখন ডক্টরকে দেখে। ইরা বলল, ডক্টর, আকাশ এখন কেমন আছে? ডক্টর বলল, আপনি কি সে মেয়ে যার সাথে আমার কথা হয়েছিল? ইরা বলল, জি ডক্টর। ডক্টর বলল, ওনার অবস্থা এক দিক দিয়ে ভালো, আবার এক দিক দিয়ে খারাপও। ইরা বলল, ডক্টর একটু ভেঙে বলবেন কি আসলে কি হয়েছে? ডক্টর বলল, ওনার জ্ঞান ফিরতে ফিরতে দুপুর হয়ে যাবে, আমরা হসপিটালে ওনাকে 4-5 দিন রাখবো, এরপর ওনাকে বাসাতে নিয়ে যেতে পারবেন। কিন্তু ইরা বলল, কিন্তু কি ডক্টর? ডক্টর বলল, দেখুন, বাসায় নেওয়ার পরে ওনার সেবা যত্ন করতে হবে, কেননা পুরোপুরি সুস্থ হতে ওনার 1 মাসের মতো সময় লাগবে। ওনার খেয়াল রাখার জন্য ওনার পাশে একজন থাকতে হবে, যে ওনাকে স্বামীর মতো যত্ন নিবে। ইরা বলল, তা নিয়ে চিন্তা করবেন না, সবটা হয়ে যাবে। ডক্টর বলল, ঠিক আছে। এইদিকে এখানকার পরিস্থিতি তো আপনারা বুঝলেন। পরের দিন দুপুরে আকাশের জ্ঞান ফিরে ইরা, আবির সহ ওদের বাবা মা ও সামনে ছিল। আব্বু বলল, আকাশ তুমি এখন ঠিক আছো তো? আকাশ বলল, একটু তো ঠিক আছি। আম্মু বলল, তোমার এই রকম অবস্থা কে করলো আকাশ? আকাশ বলল, আম্মু এখন কি এইসব বলার সময়? আম্মু বলল, আচ্ছা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। ডক্টর বলল, কিন্তু ওনাকে তো এখন মাংস ভাত এগুলা খাওয়ানো যাবে না, ওনাকে এখন তরল জাতীয় কিছু তৈরি করে খাওয়াতে হবে। আম্মু বলল, চিন্তা করবেন না, আমি সেসব কিছু বানিয়ে নিয়ে এসেছি। এদিকে বাকিরা খেতে থাকে অন্য রুমে। ইরার বাবা মা ওনারা